তোমাকে যতবার দেখেছি প্রতিবারই তুমি নতুন নতুন রূপে আমাদের সামনে ফিরে আসো। কখনো বা প্রতিবাদী নারী, কখনো সুন্দর সেজে গুজে বন্ধুদের সাথে যাও। আজকে আবারও একটা নতুন তোমার সাজ, এই যে কনের সাজ, এর পিছনে কারণ? আজকে হচ্ছে আমার যে বন্ধু আছে, ও বন্ধু না মানে ও আমার ভাইয়ের মতো বলো, আর এদের যে পুরো টিম একসাথে, এই যে এদিকে আসলো, এরা এপাশে আছে রূপা, এই তিনজনে একসাথে এদের পুরো টিমটা আজকে আমাকে সাজিয়েছে। এখন শুট হবে, তাই শুটের জন্য সাজ, ঠিক আছে, আর অন্য কোনো ব্যাপার নয়। কোনো বিয়ে, ভাবলাম বিয়ে টিয়ে করে ফেলছো। বিয়ে কাকে করবো, ছেলে কোথায় তোমাদের? তুমি তো অভিষেককে দেখে। বন্ধুরা, আজ আপনারা দেখছেন সুচিত্রা দিকে সম্পূর্ণ একটা অন্যরকম রূপে বিয়ের সাজে বসে আছে। ফটোশুট এইসব হবে সেটাই তিনি বলছেন। কিন্তু এই যে সুচিত্রা দি এই সাজে আপনারা দেখছেন, তাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। টলিউডের যে কোনো অভিনেত্রীকে তিনি হার মানাবেন। এমনকি এনাকে প্রশ্ন করছেন এই রিপোর্টার দিদি যে আপনার কি বিয়ে টিয়ে হচ্ছে নাকি? তিনি বলছেন ছেলে কোথায়, কারণ তিনি চাই ফ্রেশ মাল। এমনকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কিছু কথা বললেন, তার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব পছন্দ। আপনারা শুনুন কি বলল। দেখতে ভালো বলেছি, দেখো আমি তো দেখতে ভালো বলেছি, আমি তো একবার বলেছি যে আমি বিয়ে করবো। তোমরা এরকম সব খালি মিডিয়া, খালি যে মিডিয়াই ঢুকছে আমার কাছে, তোমরা এইসব কোশ্চেন করছো, বলো কি জ্বালাতুন, বলো তো। যদি তুমি সুযোগ পাও অভিষেককে বিয়ে করার, তাহলে কি তুমি করবে? তুমি যাবে দেখি, আমি কি রেডিমেড ফ্যামিলি নিয়ে কি ঘর করবো নাকি? সুচিত্রা দি এই কি বললো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে? তিনি কি রেডিমেড ফ্যামিলি নিয়ে ঘর করবে? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে। পছন্দ মানুষের যে কোনো কাউকেই হতে পারে। সত্যি বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যাই হোক, দেখতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি খুব ভালো, ওর কিউট চেহারা। হয়তো আপনারা আমাকে গালিও দিতে পারেন এইটা বলার জন্য, যা বলবেন কমেন্টে বলুন। গালি যদি দেন, গালিটাও আমি সহ্য করে নেব। এমনিতেই বন্ধুরা দুদিন ভিডিও দিতে পারিনি শরীর অসুস্থ হওয়ার কারণে, তাই আমার চ্যানেল একটুকু রিচ কমে গেছে। তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা সাপোর্ট দেখান, কমেন্ট করুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এরপর কি বলছেন সেটা শুনুন। যাই হোক, এদিকে শোনো, আমি রেডিমেড ফ্যামিলি নিয়ে ঘর করতে চাই না, আমি চাই ফ্রেশ জিনিস, বুঝেছো? একটা ইন্টারভিউতে যে আপনার অভিষেককে খুব বললাম না যে তিনি ফ্রেশ জিনিস নিয়ে ঘর করতে যাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর ফ্রেশ নয়। আর একটা কথাই আমি বলবো এই সুচিত্রা দিকে, যে যে কোনো সময় আপনারা দেখেন এনার ইন্টারভিউ, হয়তো মমতাকে ধুই দিচ্ছে, না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধুই দিচ্ছে। তবে এই যে মন্তব্যটা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে, শুনে কিন্তু সত্যি বলতে আমার খুব ভালো লাগলো। পছন্দ পছন্দ না, আমি বলেছি দেখতে ভালো। হ্যাঁ, তোমরা দুটো স্টেটমেন্ট পুরো ঘুরিয়ে দিচ্ছ। আমি একটা বলেছি স্টেটমেন্ট, আর তোমরা স্টেটমেন্টটা ঘোরাচ্ছ অন্য জিনিস পুরো। হ্যাঁ, আমাদের টলিউডে আরো ভালো ভালো অভিনেতারা আছে, সেখানে দাঁড়িয়ে আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই এত কেন ভালো লাগে? দেখতে সুন্দর, দেবের থেকেও দেখতে সুন্দর, দেখতে সুন্দর বলেছে। আমাকে কম্পারিজন যদি দেখো, সবার এক একটা চয়েস হতেই পারে, সিলেকশন আলাদা হতে পারে, সেই হিসাবে আমি ওকে বলেছি দেখতে সুন্দর। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের থেকেও দেখতে সুন্দর, এইটা কিন্তু অনেক বাড়াবাড়ি বলল সুচিত্রা দি। কারণ এখন টলিউডের সব থেকে দুটোই সব বড় সুপারস্টার, প্রসেনজিৎকে আমি বাদ দিচ্ছি, আমি ইয়ং জেনারেশন বলছি। এক হচ্ছে জিৎ, 2 নাম্বার হচ্ছে দেব অধিকারী। সত্যি জিতের সিনেমা সব থেকে ফার্স্ট আমার ভালো লাগে বেশি, তারপর দেবের। কাউকে কি ভালো লাগে না সেই হিসেবে? টলিউডেও আছে, যদি বলো, টলিউডে যদি বলো আবির চ্যাটার্জিকে একটু ভালো লাগে মোটামুটি। আমার আবিরকে, এই যে আবির চ্যাটার্জির নাম বললো, ব্রিলিয়ান্ট অভিনেতা, সত্যি বলতে অসাধারণ একটা অভিনেতা। এনার ম্যাক্সিমাম সিনেমা আমার দেখা, মানে দুর্দান্ত অভিনয় করে, আর দেখতেও খুব সুন্দর আবির। আবির চ্যাটার্জিকে বেশ ভালো লাগে মোটামুটি। আর না হলে সেরকম কিন্তু কোনো মানে একে ভালো লাগে না।
নেতা ছাড়াও মানে নেতাও তো আছে রাজনৈতিক। সিপিএম এর কয়েকটা আছে, যেমন শতরূপ আছে, সৃজন আছে, সায়ন আছে, এদেরকে দেখতে ভালো। সিপিএম এর যে ইয়াং উইংস আছে ওদের সত্যি খুব ভালো, মানে দেখতে ওদেরকে কয়েকটাকে ভালো লাগে, দেখতে ভালো লাগে। এদের কি শুধু লুকস ওয়াইজই ভালো লাগে না, এদের পার্সোনালিটিও ভালো আছে। দেখো এদেরও পার্সোনালিটি ভালো আছে, খারাপ নেই। শতরূপ বলো, সৃজন বলো, সায়ন বলো, এদেরও পার্সোনালিটি যথেষ্ট ভালো লেভেলের ভালো আছে। এবং শতরূপ খুব ভালো বক্তা, যেটা আমি যেটা বলবো, শতরূপ যথেষ্ট ভালো বক্তা। অর্পিতাও ছাড়া পেয়ে গেছে, শুধু ওকে ছাড়িনি সেটা বলো। এবার অর্পিতার প্রার্থী দুজন ছাড়া পেলে কি হবে? খেলা হবে। কি হবে? এরকম খেলা। কি খেলা? ওই খেলা, পুরোনো খেলা। সুচিত্রা দি এখানে কোন খেলার কথা বলছে? ইয়ং জেনারেশনের সঙ্গে ওল্ড জেনারেশনের সেই খেলাটা হয়তো আপনারা সকলেই জানেন। যখন ওই শিক্ষা চুরির ব্যাপারে ধরা পড়েছিল, খাটের নিচে কোটি কোটি টাকা, আর ওই যে মেন যে জিনিসটি আছে, এইটার নাম আমি বলবো না, সেটা আপনারা সকলেই জানেন। ওই খেলাটারই কথা বলছে, শুনুন। গুলোতে সব ধুলো পড়ে গেছে, বুঝেছো? এর জন্য কি আনতে হবে? দিদিকে বলো তোমাদের মুখ্যমন্ত্রী বলে নতুন খেলা কিনে দিতে, ঠিক আছে? তবে তো খেলতে পারবে। কি রকম খেলা খেলবে ওরা নতুন খেলনা পেয়ে? বিছানায় খেলা। হ্যাঁ, ঠিক বলেছে, বিছানায় খেলার কথা বলছে। যে খেলাটাই বিগত অনেক দিন ধরে হয় নাই, জাম ধরে গেছে একদম। মানে বিছানার মধ্যে যে বেড আছে, বল বিয়ারিং গুলো সব জাম ধরে গেছে, সেই জাম গুলো আগে ছাড়াতে হবে, সেই কথাটাই বলছে। আছে নয়, ঠিক আছে? শিল্প আনা, প্রত্যেকটা মেয়ে চাকরি করুক, নিজের শখ অর্জন করুক। ভাতা প্রকল্পে না গিয়ে উনি বরঞ্চ, আমি বলবো শিল্প এনে উনি বরঞ্চ প্রত্যেকটা মেয়েকে চাকরি দিন। সেটাও চাকরিটা দিবে কি করে? চাকরির নামে যে দুর্নীতিটা চলছে আমাদের পশ্চিমবঙ্গে, সেইটা তো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছে। নবান্ন অনবরত আন্দোলন চলেই যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু হাতে অষ্টরম্ভা ধরাই দিচ্ছে। এর থেকে আর বেশি কিছু হবে না। শিল্পর কথা তো ছাড়ুন, অনেক কিছুই বলেছিল। আমাদের যিনি রাজ্যের মেন পদে বসে আছে, তিনি তো শিল্প বড় বড় বলেইছে আমাদের পশ্চিমবঙ্গে। চা শিল্প, চপ শিল্প, এর থেকে আর বড় শিল্পর কিছু আছে? যারা খুব ভালো শিক্ষিত স্টুডেন্ট, তারা কিন্তু পড়াশোনা করে বাইরে চলে যাচ্ছে, সেইখানেই সেটেল হয়ে যাচ্ছে। তারা জানে আমাদের পশ্চিমবঙ্গের শিল্প মিল্প কোনো কিছুই আসবেন না। নেক্সট স্টেপে 26-এর পর দেখা যাবে, যদি নতুন সরকার আসে তাহলে কিছু হতে পারে। যেমন অবস্থা ঠিক সেই রকমই হবে। আমাদের পশ্চিমবঙ্গে চিরকাল অন্ধকারেই ছিল, 2011 সালের পর থেকে সে অন্ধকারেই থাকবে 26-এ যদি এই সরকার চেঞ্জ না হয়, বুঝতে পারছেন? তাই আশা করি শিল্প আসবেন না। যে কটা শিল্প ছিল সব মায়ের ভোগে ইন্দা ভগম্মা চলে গেছে। যা ট্যাক্স, যা রাজনীতি পশ্চিমবঙ্গে, শিল্পটা আসবে কি করে? কেউ তো নিজের ক্ষতি করে আর তো এখানে ব্যবসা করতে আসবেন না, নিজের প্রফিটের জন্যই আসবে। করতে পারলে বেশি ভালো হবে। এই যে শিক্ষা দুর্নীতি চলছে, শিক্ষকরা যেখানে রাস্তায়, সেখানে দিদি বলছেন পরিযায়ী শ্রমিকদের ফিরে আসলে তাদের চাকরি দেবে, তাদের কাজ দেবে, সেই নিয়ে তুমি কি বলবে? তাহলে তাকে আসতে দেবাংশুর বাবাকে। দেবাংশুর বাবা তো বাইরে থাকে, দেবাংশুর বাবা কি আসছে? সুচিত্রা যে একদম মেন স্তপে গুলিটা মারিছে। দেবাংশুর বাবা বাইরে থাকে। দিদি বলছেন যেসব শ্রমিকরা বাইরে আছে তাদেরকে চাকরি দিবে, মানে পশ্চিমবঙ্গে শিল্প হবে, তারপর চাকরি দিবে কোম্পানিতে। সেটা কি আদৌ সম্ভব? দিদি যেভাবে পয়সা বিতরণ করে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রকল্পে, কোথার থেকে শিল্পটা হবে? আশা নাই। তবে দেখা যাক, দিদি ভালো করে জানে কোনটা করলে ভালো হয়। আমরা তো জুনিয়র মানুষ অনেক, দিদি অনেক ব্রিলিয়ান্ট, দিদির পাশেও অনেক ব্রিলিয়ান্ট মানুষ থাকে, তাদের বুদ্ধিতেও কাজ করে। দেখা যাক কি হয়, আমরা তো দেখতে পাবো সবাই। পরিযায়ী শ্রমিকরা ফিরলে তাদেরকে আমি তো আগে তো বলবো, তাহলে দিদির সব থেকে যে বড় ফ্যান দেবাংশু, ওর বাবা তো বাইরে শুনেছি কাজ করে, তাহলে তাকেও তো ফিরে আসতে হবে। সম্ভব না, ওটা এই মার্কেটে এখন সম্ভব না। এখন যদি তুমি বাজার দর দেখো, সবকিছু অগ্নিমূল্য, সত্যি কথা বলতে গেলে ওই মার্কেটে ওই টাকাটা সম্ভব না।
সত্যি মার্কেটে জিনিসের যা দাম আকাশ ছোঁয়া। শসার যদি 80 টাকা কিলো হয়, ভাবুন তাহলে মার্কেটের দর কি যাচ্ছে। আর শিল্পের কথা যে বলছে, আমাদের পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ বাইরে আছে, তিনি কত মানুষকে দিবে কাজ? মানে একটা শিল্পই হবে না, মিনিমাম কয়েক ডজন শিল্প যায় পশ্চিমবঙ্গে। কারণ যে সকল শ্রমিক বাইরে কাজ করে, লাখ লাখ 200 জন 500 জনকে তো আর কাজ দিলে হবে না। আমি মিনিমাম 80% ধরছি, 20% বাদ যাক, পারবে 80% মানুষকে কাজ দিতে? কোনোদিনই সম্ভব নয়। তিনি বলছেন যে আমি তোমাদের প্রশিক্ষণ দেব, দিয়ে কাজ দেব, কিন্তু যদি কাজ সত্যি রাজ্যে থাকতো তাহলে বাইরে কেন গেছে তারা? পয়েন্ট। তারা বাইরে গেছে কেন? দেখো, সেটা তো নেই বলি, তারা সেরকম পায়নি বলি তো সেটা গেছে না। কারণ আমাদের রাজ্যের শিল্পটা এখনো সেইভাবে হয়নি। তুমি যদি বলো এখনো সেরকম ভাবে শিল্প হয়নি। সত্যিই তো শিল্প হয়নি, নিজের পেট জীবনের জন্য বাইরে গেছে। কারণ পেট তো আর মানবেন নাই, 10 টাইম খাবারটা চাই, ফ্যামিলিকেও দিতে হবে, তার জন্য মাল্লু দরকার। পশ্চিমবঙ্গে মাল্লু কোথায়? অনেকে শিক্ষিত ছেলে টোটো চালাচ্ছে, মাঠে খাটছে, কারণ চাকরি নেই। বিগত কয়েক বছর ধরে তো এসএসসিতে কোনো চাকরি নেই, যা 1-2টো ছাড়ছে কেন্দ্রীয় পুলিশ, গ্রুপ ডি এইসব। তাও আবার ভ্যাকেন্সি কম, আর পরীক্ষা দিচ্ছে লাখ লাখ মানুষ, হবে কি করে চাকরি? মেন হচ্ছে শিল্পটা। শিল্প যদি থাকে মানুষকে বাইরেও যেতে হবে না, অনাহারে মরতেও হবে না। শিল্প না থাকার জন্যই আজকে মানুষকে, দেখ, মানুষের তো দিনের শেষে চাকরিটা দরকার বা জব দরকার বা তাদের দরকার না, মানে কর্মসংস্থান দরকার না। সেটা এই এখন সেই জায়গাটা বলতে পারো পুরোপুরি কোলাপসড, ব্যর্থ। এই যে রচনা ব্যানার্জি, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, এরা সব সংসদের সাথে যুক্ত, কিন্তু কেউ ঠিকঠাক সংসদে উপস্থিত থাকে না সময় মতো। তাদের বিভিন্ন সময় বিভিন্ন শুটিং এর কারণে, যেমন রচনা ব্যানার্জি বলেছেন তার দিল্লি নাম্বার 1-এর শুটিং এর কারণে সে নাকি প্রতিনিয়ত সংসদে। সেটা তোমরা আমার কাছে না করে তাকে জিজ্ঞাসা করো না রিজনটা কেন। সে তো অলরেডি বলেই দিয়েছে। সেগুলো তার রাজ্যের যারা ওকে ভোট দিয়েছে তারা বুঝতে পারে। তিনি ঠিক কথাই বলেছেন, তাদেরকে বুঝতে দাও। আমি কি বলবো? আমার কথাতে কি হবে বলো? আমি তো একা মানুষ, আমি কি আমার কথা থেকে তো, দেখো একটা কথা, তারা সে যখন দায়িত্বই পালন করতে পারবে না, তাহলে সে দায়িত্বটা নিয়েছে কি করতে? আমি যদি কোনো দায়িত্ব নিই তাহলে আমার তো সেটা আমার দায়িত্ব থাকলো না সেটা পালন করার। সে যদি পালন না করতে পারে, এবার যারা দিয়েছে, ভোট দিয়েছে যাকে, দেখো ও তো আর আমার কথাতে হয়নি, ওকে কতগুলো লোক ভোট দিয়ে জিতিয়ে নিয়ে গেছে, তাহলে সে পাবলিক তারা দিচ্ছে, তারা বুঝবে। শুনলাম তোমাকে নাকি এবার ভোটের টিকিট দেওয়া হবে, তুমি কি রাজনীতিতে তোমাকে কে বলেছে আমাকে এসব কথা? চারিদিক দিয়ে শুনছি, চারিদিক থেকে শোনা হয়েছে আমাকে টিকিট দেওয়া হবে। না গো, আমি আপাতত শুনিনি, আমার কাছে এরকম কোনো খবর আছে। তুমি কি রাজনীতিতে যদি সুযোগ পাও তাহলে কি রাজনীতিতে না, আমি রাজনীতি সত্যি কথা বলতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি পছন্দ করি না বেসিক্যালি রাজনীতি। এখন তো তোমাকে রাজনৈতিক কথাবার্তার জন্যই মানুষ বেশি করেছে, সেটা হয়তো চেনে ঠিকই, কিন্তু বাট আমার মা যখন মারা যায় তখন আমাকে পরিষ্কার বলে গেছিল যে তুমি আর যাই করো রাজনীতিতে যেন না যাও। সুতরাং মায়ের যখন সে মৃত্যু শয্যাতে সে যখন ছিল, সে যখন আমাকে এটা যখন বলে গেছিল, আমারও তো তার একটা কোথাও তো একটা তাকে ভালোবাসতাম, তার এই জিনিসটা আমাকে। এখন এরপরে জানি না ভগবানের কি প্ল্যান, আমরা যেরকম চাই সেরকম অনুযায়ী তো হয় না, ঈশ্বরের প্ল্যানটা আলাদা, সেটা দেখা যায় কি হয়। তোমার ভবিষ্যতে কি প্ল্যান আছে? আমি কি করে বলবো আমার ভবিষ্যৎ ঈশ্বর কি প্ল্যান করে রেখেছে? যা হবে সেটাই হবে, ছেড়ে দিয়েছি। দেখো, আমাদের হাতে কোনোটাই চলে না, দেখবে সেটা হচ্ছে ঈশ্বর যেভাবে তোমাকে চালাবে, সে তোমার জন্য যা প্ল্যান করে রাখবে সেটাই হবে। বন্ধুরা, সুচিত্রাদি রচনার ব্যাপারে বললেন, তিনি যে অ্যান্সারটা দিলেন একদম কারেক্ট। মানুষ রচনা ব্যানার্জিকে এনেছে, তাই ভোটে জিতেছে। সে তারপরে যেখানে জিতেছে সেইখানের কাজ করবে কি করবে নাই সেটা ওইখানের মানুষজন বুঝবে যারা জিতেছে। তবে একটা জিনিস আমি বলতে চাই, যেখানেই দাঁড়ান, যে রাজনীতিতেই থাকুন, মানুষকে সময় দেওয়াটা একান্তই দরকার। মানুষের কি সুবিধা অসুবিধা অবশ্যই জানাটা দরকার, কারণ মানুষ আপনাকে রেখে ভোটটা দিচ্ছে। কারণ আপনি যদি
ভোটে জিতেন, আপনা যে সমস্ত কথাবার্তা ভোটের আগে আপনি বলেছেন ওই অঞ্চলে, সেই কথাবার্তা প্রতিশ্রুতি যদি একটুকু রাখেন, ওইখানের মানুষের পক্ষে খুবই সহযোগিতা হয়। সেটা একান্তই দেখা দরকার। এমনকি যদি আপনি টাইম দিতে পারেন তাহলে রাজনীতিতে থাকাটা দরকার। কারণ এটা সেই দুনে পা দেওয়ার মতো ব্যাপার না, আমি তলেরও খাবো আখেরও গুছাবো, এরকম একটা ব্যাপার, সেইটা কোনোদিন হয় না। সেই রকম হচ্ছে রচনা ব্যানার্জির ব্যাপার। এই প্রসঙ্গে আমি কিছু বলবো না, আপনারাই বলুন কমেন্টে। এমনকি সুচিত্রাদি যেটা বললেন, এনার নাকি রাজনীতিতে আসার ইচ্ছা নেই, ওনার মাকে নাকি উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজনীতিতে তিনি আসবেন না। সুচিত্রাদি ভাইরাল অনেক একজন মানুষ, হয়তো টিকিট পেতেও পারে, কারণ ওনার একটা কথা বলার যে দম্ভ, সে দম্ভটা কিন্তু ওনার মধ্যে আছে, প্রতিটা ক্ষেত্রেই দেখেছি। তারপর টাইম আসুক, তিনি ওইটাই বললেন, কি হয় সেটা উপরওয়ালা জানে, দেখা যাক কি হয়। যদি এই মানুষটা রাজনীতিতে আসে, আশা করি ভালো কিছু করবে, সে ভরসাটুকু আমাদের পাবলিকও করতে পারে। আমার তো মনে হচ্ছে কিছু করবে। তারপর ভেতরের খবর তো আর বলতে পারবো না, কার মনের মধ্যে কি চলে, তো দেখা যাক। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটা এখানে আমি স্টপ করছি। প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন। এই দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, একান্তই সরি। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন, আরও একবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন।